ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আগের দিন আমরা এখানে চ্যাপ্টার 7 থেকে তোমার আলোচনা করেছিলাম কিছু প্রশ্ন। আজকে বাকি অংশটুকু আমরা দেখে নিই, চলো। তো আজকে আমরা যেটা প্রথমে দেখব যে প্রশ্নটা, সেটা হচ্ছে দেখো, হোসেনি রাগ বা জৌনপুরি রাগ বলতে কি বোঝায়? সুলতানি আমলে আঞ্চলিক রাজ্যগুলিতে সঙ্গীত চর্চার ক্ষেত্রে উৎসাহ দেখা গিয়েছিল। সেই আমলে অনেক ক্ষেত্রে সঙ্গীত বিষয়ে লেখা বই সুলতান ও রাজাদের উৎসর্গ করা হতো। 1420 খ্রিস্টাব্দে সঙ্গীত শিরোমণি নামে একটি রচনা জৌনপুরের সুলতান ইব্রাহিম শাহ শর্কিকে উৎসর্গ করা হয়েছিল। জৌনপুরের সুলতান হোসেন শাহ শর্কি নিজে সঙ্গীতের রাগ তৈরি করেছিলেন। এই রাগকে হোসেনি রাগ বা জৌনপুরি রাগ বলা হয়। এটা অনেক সময় আসে। মান সিং তোমার কেন বিখ্যাত? দেখো, মান সিং তোমার ছিলেন গোয়ালিয়রের রাজা। তিনি ছিলেন একজন সঙ্গীত প্রেমী। তাঁর আমলে শাস্ত্রীয় ধ্রুপদী সঙ্গীতগুলি সংস্কৃত থেকে হিন্দিতে অনুবাদ করা হয়েছিল। সেই সময়ের একটি বিখ্যাত সঙ্গীত গবেষণা গ্রন্থ হলো মান কৌতূহল। তার আমলের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন বৈজু বাবরা। ঠিক আছে, তারপরে এখানের একটা প্রশ্ন দেখো, তানসেন বিখ্যাত কেন? তানসেন ছিলেন মুঘল আমলের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী। তিনি ছিলেন মুঘল সম্রাট আকবরের রাজসভার একজন মূল্যবান রত্ন। তানসেন সঙ্গীতে অনেক নতুন রাগ সৃষ্টি করেছিলেন। তার সৃষ্ট নতুন রাগগুলির মধ্যে বিখ্যাত ছিল কি? দীপক আর মেঘমল্লার। আমির খুসরো কেন বিখ্যাত? তিনি ছিলেন সুলতানি যুগের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী। দিল্লি সুলতান থেকে সুফি পীর সকলের কাছেই আমির খুসরো ছিলেন অত্যন্ত জনপ্রিয়। আমির খুসরো হিন্দুস্তানি ও ইরানি সঙ্গীতে সংমিশ্রণ ঘটিয়েছিলেন। আমির খুসরো খেয়াল, তারানা, কাওয়ালি প্রভৃতি সঙ্গীত রীতি সৃষ্টি করেছিলেন। অনেকে বলেন তবলা, পাখোয়া, সেতা প্রভৃতি বাদ্যযন্ত্রগুলিও তারই নাকি বানানো। আর আমির খুসরো অনেক গজল ও গীতিকাব্য রচনা করেছিলেন। তারপরে তোমার এখানে যেমন আছে, পাঁচালি কি? খ্রিস্টীয় পঞ্চদশ শতক থেকে খ্রিস্টীয় অষ্টাদশ শতকের বাংলা ভাষা ও সাহিত্য আজকের মতো কিন্তু ছিল না। তখনকার সাহিত্যে বেশিরভাগ ক্ষেত্রে দেবদেবীর মহিমা প্রচার করা হতো। তখন যা লেখা হতো তার বেশিরভাগ সুর করেই গাওয়া হতো। তাই এই সময়ে অনেক লেখাকে পাঁচালি বলা হয়। আর পাঁচালি বলতে বোঝায় বাংলা গীতিকাব্যকে। তারপরটা আছে দেখো, পদাবলী সাহিত্য বলতে কি বোঝায় বা মঙ্গল কাব্য কি? বাংলায় শ্রী চৈতন্য তার ভক্তিবাদ নিয়ে অনেক সাহিত্য রচিত হয়েছিল। বাংলায় রাধাকৃষ্ণকে নিয়ে পদকবিতাও লেখা হতো। এই পদকবিতাগুলিকেই পদাবলী সাহিত্য বলা হয়ে থাকে। আর মঙ্গল কাব্য কি না? মঙ্গল শব্দের অর্থ হলো ভালো। যে দেবতা বা দেবীর নামে মঙ্গল কাব্য লেখা হতো সেই কাব্যে বলা হতো তার পুজো করার ফলে অনেকের মঙ্গল হয়েছে। তারপরে এখানে একটা ছোট গল্প দেওয়া হয়েছে, দেখো, এটা তোমরা পড়লেই বুঝতে পারবে। তারপরটা হচ্ছে শিবায়ন কি, এর কাহিনী কীরকম। তোমরা লিখবে এটা। এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, কাগজ কোথায় আবিষ্কার হয়েছিল? মধ্যযুগে ভারতে কাগজের ব্যবহার কেমন ছিল? লেখো। খ্রিস্টীয় প্রথম শতকে চীনে প্রথম কাগজ আবিষ্কৃত হয়। খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে এশিয়ার মঙ্গলরা চীন থেকে ভারতে কাগজ তৈরি প্রযুক্তি প্রথম নিয়ে এসেছিল। অল্প সময়ের মধ্যে সেটি ভারতের কাগজের ব্যবহার চারিদিকে ছড়িয়ে পড়ে। মধ্যযুগের লেখকরা তাদের বর্ণনায় কাগজে তুলে রাখতেন। এই সময় থেকে কাগজে লেখালেখির কাজ শুরু হয়। এর ফলে লেখাপড়ারও প্রসার ঘটে। ঠিক আছে, এখানে একটা দেখো আছে, মুঘল যুগে আঞ্চলিক চিত্রকলা কীরকম ছিল? মুঘল যুগে আঞ্চলিক চিত্রকলা কীরকম ছিল? মুঘল আমলে দরবারি চিত্রশিল্পের পাশাপাশি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম ছবি আঁকার রীতি দেখা যায়।
দক্ষিণ ভারতে বিজাপুরে সুলতান ইব্রাহিম আদিল শাহের আমলে চিত্রশিল্পের বিকাশ ঘটেছিল। রাজস্থান, জম্মু কাশ্মীর, কাংড়া প্রভৃতি পাহাড়ি অঞ্চলেও এ ধরনের নানা ধরনের ছবি আঁকার রীতি দেখা যায়। আঞ্চলিক চিত্রকলার মূল বিষয় ছিল পৌরাণিক নানা দৃশ্য ঘটনা। আঞ্চলিক জমিদাররা নিজেদের এবং রাজদরবারের ছবি আঁকার ওপর গুরুত্ব দিতেন। ঠিক আছে, তাহলে এইগুলো তোমরা করবে, আশা করি ভালো করে করবে। এবং বড়োর মধ্যে এখানে দেখো দিনে ইলাহি কি অথবা বাদশাহ আকবর দিনে ইলাহি সম্পর্কে টিকা লেখো, লিখবে এটা এখান থেকে। মুঘল বাদশাহ আকবর সুলেইকুল আদর্শে দিনে ইলাহি নামে একটি নতুন ধর্ম প্রবর্তন করেছিলেন। সম্রাট আকবর ছিলেন উদার পরধর্ম সহিষ্ণু শাসক। তিনি সর্ব ধর্মের সমন্বয় দিনে ইলাহি প্রবর্তন করে নিজেকে জাতীয় সম্রাটরূপে প্রতিষ্ঠিত করেছিলেন। এইখান থেকে তোমরা দেবে। সুলতানি যুগের স্থাপত্যের পরিচয় দাও। ইসলামীয় স্থাপত্যের উদ্ভব ও বিকাশকে 3 ভাগে ভাগ করা হয়েছিল। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয়। প্রথম পর্ব দাস ও খলজি সুলতানদের আমলের স্থাপত্য, দ্বিতীয় তুগলক সুলতানদের আমলের স্থাপত্য, তৃতীয় সৈয়দ ও লোদি সুলতানদের আমলের স্থাপত্য। ছবিও দেওয়া আছে। এভাবে যদি তোমরা করো ভালো মার্কস আনতে পারবে। তারপর আগের দিন যেটা বলেছিলাম ভক্তিভাষ্য বিভাগ, তার মধ্যে সাদৃশ্য কী ছিল? মধ্যযুগের ভারতে সুলতানি আমলে ভক্তিভাষ্য বিভাগ নামে 2টি ধর্মীয় মতবাদ বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছিল। ভক্তিবাদে মূলত হিন্দু সাধক ও সুফিবাদে মুসলমান সাধকদের প্রাধান্য থাকলে উভয় মতবাদের মধ্যে অনেক সাদৃশ্য ছিল। এখানে সেটা দিয়েছে। এক হচ্ছে মোক্ষ লাভ করা, দ্বিতীয়ত একস্ববাদে বিশ্বাস, তৃতীয় গুরু সান্নিধ্য লাভ, 4 আঞ্চলিক কথ্য ভাষা ধর্মপ্রচার এবং 5 ঈশ্বরের প্রতি আত্মনিবেদন। ঠিক আছে, তাহলে তোমরা এগুলোই মন দিয়ে করো। পরে আবার একবার সব শেষ হয়ে যাওয়ার পর, সব লেসনগুলো শেষ হয়ে যাওয়ার পরে আবার তোমাদের রিভাইজ করাবো। তাহলে যে কটা করানো হলো সে কটা তোমরা মন দিয়ে করো। একদিন তখন এগুলো সব হয়ে যাওয়ার পর আরেকদিন না হয় অন্য চ্যাপ্টার নিয়ে বসবো এবং শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাক। তোমরা ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।